Rifa the story. আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত। প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সবসময় ভালো থাকারই দলে। আজকে শুনবেন অভিশপ্ত কুয়ো, লিখেছেন আনোয়ার হোসেন। আশা করি আজকের ঘটনাটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ঘটনাটি শুরু করা যাক। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। গ্রামের সরু রাস্তার দুপাশে ফসলি জমি, ছোট্ট একটা ব্রিজ। সেই ব্রিজে বসে খালেদ ও আমি গল্প করছি। মাঝে মাঝে রাস্তা দিয়ে দু একটা গাড়ি গেলে ধুলোবালিতে ছেয়ে যায় চারপাশ। একটি গাড়ি আসছে দেখে দুজনেই ব্রিজ থেকে নেমে সরে গেলাম, যাতে ধুলোবালি গায়ে না লাগে। খালেদ বলে, রকুনের নাকি নতুন একটা গার্লফ্রেন্ড হয়েছে, রকুনের সাথে খুব সাক্ষাৎ গড়ে উঠেছে। রকুন আমাদের এক বন্ধু। এছাড়াও আমাদের আরও কয়েকজন বন্ধু আছে, যা আপনারা পরে জানতে পারবেন। আমি বললাম, এ আর নতুন কি, রকুন তো দুদিন পর পর গার্লফ্রেন্ড বদলাই, তার কথা বলে লাভ নেই। খালেদও আমি রাস্তা দিয়ে হাঁটছি আর গল্প করছি। আমি বললাম, আচ্ছা সিদ্দিকের কি খবর? খালেদ বলে, আর বলিস না, ও তো একটু ভীতু, পুরো ভীতু ডিম। দিনের বেলায় যে ভয় পায়, ঘরে বসে থাকে, তার কথা কী বা বলবো। খালেদ বলল, দোস্ত, রকুনের গার্লফ্রেন্ডটা কিন্তু সেই। আমি বললাম, তুই দেখছিস নাকি? খালেদ বলে, দেখেছি মানে, না দেখে এই খালেদ কখনো মন্তব্য করে না। আচ্ছা, তুই অন্যজনের গার্লফ্রেন্ড নিয়ে এত মাতামাতি করিস কেন? নিজে তো একটা মেয়েকেও পটাতে পারলি না। খালেদ বলে, দোস্ত, মেয়েরা পড়বে কেন? আমি তো পাত্তাই দিই না মেয়েদের। আমি বললাম, হয়েছে হয়েছে, চাপা বাদ দে, এবার চল বাড়ি যাই। দুজনেই বাড়ি চলে গেলাম। রাতের বেলা পাড়ার দোকান থেকে চা খেয়ে বাড়ি ফিরছি, প্রতিমধ্যেই সিফাতের সাথে দেখা। সিফাত বলে, কিরে দোস্ত, রোকন নাকি নতুন একটা গার্লফ্রেন্ড জুটিয়েছে, আর মেয়েটা নাকি দেখতে একেবারে সেই। আমি বললাম, সবাই তো তাই বলছে, তো চল একদিন সময় করে রোকনের গার্লফ্রেন্ডকে দেখে আসি। যেই কথা সেই কাজ। খালেদ বলে, চল তাহলে কালই যাই। রোকনকে ফোন দিলাম। আমরা তিন বন্ধু একসাথে বসে রোকনের সাথে কথা বলতেছি। আমি বললাম, কিরে রোকন, তোর গার্লফ্রেন্ডকে দেখাবি না? অপর পাশ থেকে রোকন বলে, তোরা একদিন সময় করে আয়, আমি এখন বিজি আছি, পরে কথা হবে। সবাই মিলে আড্ডা দিতে থাকি আমরা। অনেকক্ষণ চলে আড্ডা। রাত তখন আনুমানিক 10টা বাজে। তখন রোকনের ফোন আসে। রোকন বলে, দোস্ত, তোরা চলে আয়, আমার গার্লফ্রেন্ডকে দেখবি না? আমি বললাম, এই রাতের বেলা? এত রাতে দেখাবি কেন? দিনের বেলা ভাবির সাথে পরিচয় করিয়ে দিস, তাহলেই তো হয়। রোকন বলে, না রে, ও বলছে রাতের বেলায় দেখা করবে। আমি বললাম, এত রাতে ভাবি আমাদের সাথে দেখা করবে তো? রোকন বলল, হ্যাঁ করবে, তোরা চলে আয়। আমি খালেদ ও সিফাতকে কল দেই। তার সবাই একসাথে হওয়ার পর আমরা সবাই মিলে চলে যাই। তখন রাত 10টার বেশি বাজে। আমি সবাইকে বললাম, একটা ব্যাপার বুঝলাম না, তার গার্লফ্রেন্ডকে এই রাতের বেলা দেখা করাবে আমাদের সাথে? রাতের বেলায় কেন? আচ্ছা যাই হোক, চল দোস্ত, যাওয়া যাক। সবাই মিলে গ্রামের রাস্তা ধরে হাঁটছি। হাঁটতে হাঁটতে একটা সময় রোকনের বাড়ি চলে আসি। রোকন বলে, দাঁড়া, আমি আসছি। আমরা বললাম, দোস্ত, এই দুদিনে তুই এত ক্লোজ হয়ে গেলি? আমি বলি, ভাবি মনে হয় খুবই সুন্দর। রোকন বলে, সাবধান, শুধু সুন্দরী না, তোদের ভাবি পরীর মতো দেখতে। আমি বললাম, আচ্ছা ভাবির বাড়ি কোথায়? রোকন বলে, ওই তো সামনের গ্রাম পেরোলেই। খালেদ বলে, ঠিক আছে, চল তাহলে সবাই আমরা হেঁটে রওনা দিই। আমি বললাম, আচ্ছা রোকন, এত রাতে কি ভাবি বাড়ি থেকে বের হবে? রোকন বলে, আমি তার সাথে কথা বলেছি, সে তাদের বাড়ির পাশে একটা বটগাছ আছে, সেখানে দাঁড়িয়ে থাকবে এবং সেখানেই তোদের সাথে দেখা করবে। সিদ্দিক বলে, আরে এত জায়গা থাকতে বটগাছ কেন? আমি বলি, আরে বেটা, বটগাছ না, বটগাছের কাছেই। সিদ্দিক তো এমনিতেই ভীতু, সে খুব ভয় পাচ্ছে। সে ভয় পেয়ে সবার সামনে সামনে হাঁটছে, কোনো সময় আবার সবার মাঝখানে হাঁটে। একসময় আমরা সবাই সেই বটতলাতে চলে আসি। চারপাশে খুবই অন্ধকার। সিদ্দিক ভয় পাচ্ছে। আমি সিদ্দিককে ধমক দিয়ে বলতে থাকি, বেটা, পুরুষ মানুষের আবার কিসের ভয়?
তুই শুধু শুধু ভয় পাস কেন? আমি রোকনকে বলি, আচ্ছা দোস্ত, ভাবি কই? তুই না বলেছিলি ভাবি এখানে আসবে? ভাবি কি আদৌ এখানে আসবে? রোকন বলে, হ্যাঁ রে, ওর সাথে আমার কথা হয়েছে। একসময় রোকন বলে, ওই তো তোদের ভাবি। সবাই মিলে তাকায় সেদিকে। কোথায়? ভাবিকে তো দেখতে পাচ্ছি না। রোকন বলে, ওই যে সামনে দেখ। খালেদ বলে, ভাবিকে তো দেখাই যাচ্ছে না। সবাই আস্তে আস্তে সামনে এগোলেও সিদ্দিক ভয়ে ভয়ে আর সবার পিছনে হাঁটে। আমি দেখি বটগাছের পাশে কিছুটা জঙ্গল টাইপের, সেখানে পাশে একটা পরিত্যক্ত কুয়ো নজরে আসে আমাদের। রোকনের গার্লফ্রেন্ড সেই কুয়োর কাছেই দাঁড়িয়ে আছে। তার কাছে যাবার আগে আমি সবাইকে বলতে থাকি, এত রাতে এখানে একটি মেয়ে, তাও আবার একা, সাথে কোনো লাইট বা কোনো আলোও নেই। খালেদ বলে, দোস্ত, সে একটা সাহসী মেয়ে, আর আজকালকার যুগে ভীতু মেয়ে খুব কমই হয়। এই মেয়েটি বেশি সাহসী, তাই হয়তো এখানে এসেই আমাদের সাথে দেখা করবে। তখনই রোকন বলে ওঠে, কিরে, কি বললি তুই? মেয়ে বললি কেন? ভাবি বল, ভাবি। খালেদ রেগে বলে, তোর হবু বউকে কি আমি ভাগিয়ে নিয়ে যাব নাকি, যেভাবে বলছিস তুই? রোকন মেয়েটির কাছে যাই ও কিছুক্ষণের মধ্যে রোকন সবাইকে ডাকে। আমি, খালেদ ও সিফাত আগে গেলেও সিদ্দিক ভয়ে ভয়ে আমাদের পিছু পিছু হাঁটছে। একসময় সবাই রোকনের গার্লফ্রেন্ডের কাছে গেলাম। আমি দেখি মেয়েটি লম্বা করে একটি ঘোমটা দিয়ে রেখেছে। ভালো করে চেহারা দেখা যাচ্ছে না। হালকা সাদা ও বাদামি রঙের পোশাক পরে আছে মেয়েটি। সিদ্দিক আমাদের মাঝখানে দাঁড়িয়ে আছে। রোকন একে একে সবার পরিচয় করিয়ে দেয়। তারপর মেয়েটিও ঘোমটার ফাঁকে কথা বলে। কি সুন্দর কণ্ঠস্বর! আহা, দেখতে না জানি কত সুন্দর। সিফাত বলে, ভাবি আপনার নাম কি? এবার ঘোমটার ফাঁক থেকে আওয়াজ এলো, ঈশিতা। সবাই বলে, বাহ, খুব সুন্দর নাম তো। রোকনও মেয়েটির পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটি রোকনের চেয়েও কিছুটা লম্বা। এত লম্বা মেয়ে পাওয়া খুবই দুষ্কর। আমি ভাবতে থাকি, এত লম্বা মেয়ে পাওয়া তো খুবই দুষ্কর। মেয়েটিকে জিজ্ঞেস করি, আচ্ছা ভাবি, আপনারা দুজন প্রথম দিন কোথায় দেখা করেছিলেন? রোকন বলতে থাকে সে এক কাহিনী। আমি বলি, সেটা আমি তোর মুখ থেকে নয়, ভাবির মুখ থেকে শুনতে চাই। তখনই মেয়েটি বলে, সেদিন সন্ধ্যার পর একদিক দিয়ে বাড়ি যাচ্ছিলাম, হঠাৎই মেয়েটিকে কয়েকটি কুকুর তাড়া করে। সেই সময় রোকন এখানে ছিল। সে এসে কুকুরগুলোকে তাড়িয়ে দিয়েছিল। তারপরে তার সাথে আমার ভাব বিনিময় হয়। হঠাৎই আমার চোখ যায় সিদ্দিকের পায়ের দিকে। দেখি সে কাঁপতেছে। তার দিকে তাকিয়ে দেখি সে মেয়েটির দিকে তাকিয়ে ভয়ে ভয়ে কাঁপছে। আমি সিদ্দিককে স্পর্শ করে বলতে লাগলাম, বেটা, ভয় পাচ্ছিস কেন? আমরা আছি না। আমি নাকে একটা পচা মাংসের গন্ধ পেলাম। ভাবলাম, এত রাতে এখানে পচা মাংসের গন্ধ এলো কোথা থেকে? আমি মেয়েটিকে বললাম, আচ্ছা ভাবি, আপনি এখন এই সময় যে আমাদের সাথে দেখা করতে এসেছেন, আপনার ফ্যামিলির লোকজন কি আপনাকে খোঁজাখুঁজি করবে না? ঘোমটার ফাঁকে ঈশিতা বলে, না, আমি কোথাও বের হলে কখনো কাউকে বলে বের হই না। হঠাৎই দেখি একটা কুকুর আসছে আমাদের দিকেই। আর তখনই ঈশিতা বলতে থাকে, আমার কুকুর খুব ভয় লাগে, কুকুরটাকে তোমরা তাড়িয়ে দাও এখান থেকে। খালেদ বলে, ভাবি, আমরা আছি তো, কুকুর আপনাকে কিছুই করতে পারবে না। কুকুরটি ঈশিতা নামের মেয়েটির দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করেই চলেছে। দেখি ঈশিতা সেখান থেকে চলে যেতে লাগলো। আমরা তাকে যেতে দিলাম না। আমরা বললাম, ভাবি, আমরা আছি তো, আর আপনার বিশেষ খেয়াল রাখার জন্য তো রোকন আছেই। এতগুলো মানুষ থাকতে কুকুরটি কেন সেই মেয়েটির দিকেই তাকিয়ে আছে? ব্যাপারটা আমার কাছে ভালো ঠেকলো না। একসময় দেখি মেয়েটি কুকুরটির দিকে তাকিয়েই আছে। কুকুরটির সাথে সাথে সেখান থেকে ভয়ে চলে যাই। রোকনকে বললাম, আচ্ছা ভাবির চেহারাটা তো একটু দেখা, এতক্ষণ হয়ে গেল গল্প করছি, ভাবি সেই ঘোমটা দিয়েই কথা বলছে। রোকন মেয়েটিকে ঘোমটা সরাতে বলে। মেয়েটি ঘোমটা সরাতে সবাই চমকে যায়। আরে, এত সুন্দরী একটা মেয়ে, যে কিনা রোকনের গার্লফ্রেন্ড! খালেদ ও সিফাত দেখে তো পুরাই অবাক হয়ে যায়। আরে, কতদিন যে মেয়ের পিছনে ঘুরেছি, আজ পর্যন্ত একটাকেও পটাতে পারলাম না। আজ দেখছি রোকনের মতো একটা গেও টাইপের ছেলে এত সুন্দর একটা মেয়েকে গার্লফ্রেন্ড বানিয়েছে। আমার মতে মেয়েটি অনেক সুন্দরী ছিল। সিদ্দিক এতক্ষণ ভয় পেলেও এখন সেও কথা বলতে থাকে। আমাদের ভাবি তো খুবই সুন্দর। তো ভাবি, এই সুন্দরের রহস্যটা কি? একথা শুনে মুস্কি হাসে ঈশিতা নামের মেয়েটি। খালেদ ও সিফাতকে দেখলাম মেয়েটির দিকে কেমন যেন লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম,
ভাবি, আজ তাহলে আসি, আপনি আমাদের বাড়িতে আসবেন কিন্তু। মেয়েটি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ যাব, আমি সবার বাড়িতেই যাব। আমি ভাবছি, বললাম আমাদের বাড়িতে যেতে, সে কিনা বলে সবার বাড়িতেই যাবে। সিদ্দিক, সিফাত ও খালেদ আমি সবাই মেয়েটিকে বিদায় জানিয়ে সেখান থেকে ফিরছি। তখনও রোকন মেয়েটিকে কি যেন বলছে। রোকনও ফিরে আসে এক সময়। আমি বলছি, আরে ভাবিকে একা ছেড়ে তুই আসিস কেন? ভাবিকে বাড়িতে পৌঁছে দিয়াই। রোকন বলে, সে একাই যেতে পারবে। এ কথা বলে সবাই আমরা সামনের দিকে হাঁটতে থাকি। খেয়াল করি খালেদ ও সিফাত বারবার পিছনের দিকে মেয়েটিকে দেখছে, আর মেয়েটিও কেমন যেন তাদের দেখে হাসছিল। একসময় আমরা সবাই চলে আসলাম। রাতে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ আমি শুনি কে যেন আমার নাম ধরে ডাকছে। আমি বিছানা ছেড়ে উঠি। দরজা খুলতে খুলতে আরো 2 বার ডাকে আমাকে। মনে হচ্ছে কোনো মেয়ে হবে। মেয়েলি কণ্ঠে আমার নাম ধরে সমানে ডেকেই যাচ্ছে। দরজা খুলে দেখি বাইরে কেউ নেই। এত রাতে কে হতে পারে? কে ডাকে আমাকে? ভাবতে ভাবতে সামনের দিকে এগোতে লাগলাম। আবারও আমাকে ডাকছে। সেই ডাকটি ফলো করে সামনের দিকে এগোতে থাকি আমি। হঠাৎই দেখি আমাদের বাড়ির পিছনের কুয়োর আশপাশ থেকে আওয়াজটি আসছে। অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না। কুয়োর কাছে কি যেন একটা দেখা গেল। আমি কাছে যাওয়ার আগে সেটি কুয়োর ভেতরে চলে যাই। কুয়োর কাছে যাওয়ার সাহস পেলাম না আমি। কুয়োটা অনেক পুরনো। ছোটবেলা থেকেই এই কুয়ো সম্পর্কে নানান কাহিনী শুনে এসেছি। তখনই শুনি কুয়োর ভেতর থেকে মেয়েলি কণ্ঠে বলতে থাকে, বাঁচাও, বাঁচাও আমাকে। আমি আমি শুনে বাড়িতে চলে আসি। পরদিন আমরা সব বন্ধু মিলে আড্ডা দিচ্ছি। তখন সিদ্দিক বলে সে নাকি রাতের বেলা ঘুমের মধ্যে কারো ডাক শুনতে পাই। তার ঘুম ভাঙলে সে শুনতে পাই বাহির থেকে কোনো একটা মেয়েলি কণ্ঠে তার নাম ধরে ডাকছে। সিদ্দিক তো ভীতু, তাই সে ঘর থেকে বের হওয়ার সাহস পায়নি সেদিন। সিফাত বলে সে কিছু শুনতে পায়নি, তার মা নাকি শুনেছে সে রাতের বেলা সিফাতের নাম ধরে কে যেন ডাকছে। সিফাত তখন গভীর ঘুমে। খালেদকে বললে সে বলল, আমাকে ডেকেছিল, আমি বের হয়েছিলাম, আর বের হব না কেন? একটা মেয়ে ডাকছে আমায়, আমি কি না বের হয়ে পারি? আমরা সবাই বললাম, মেয়েটি যদি বাস্তবে কোনো খারাপ অশরীরী আত্মা বা খারাপ জিন হয়ে থাকে তাহলে কি করবি? খালেদও মজা করে বলে ফেলে, তাহলে আর কি, যা হবার তাই হবে। কিছুক্ষণ পর আমরা হাঁটতে হাঁটতে সেই জায়গাটায় চলে যাই যেখানে 2 দিন আগে রোকনের গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল। আমরা সবাই সেখানে থাকা একটা কুয়োর কাছে যাই, কিছুক্ষণ সেখানেই আড্ডা দিই। একসময় আমরা সেই পুরনো কুয়োর কাছে গিয়ে বসি। সিদ্দিক, খালেদ ও সিফাতও ছিল সেখানে। আমরা গল্প করার এক ফাঁকে আমি বলে ফেলি, আচ্ছা, এখন যদি এই কুয়ো থেকে কোনো অশরীরী বা খারাপ আত্মা আসে তাহলে কি করবি তোরা? খালেদ তো একথা শুনে হাসতে থাকে। খালেদ বলে, এসব আত্মা টাত্মা আমি বিশ্বাস করি না, আর যদি সত্যি এই কুয়ো থেকে একটা মেয়ে বা মেয়ের আত্মা উঠে আসে তাহলে আমি তাকে বিয়ে করতে রাজি। তোরা তো জানিসই যে আমার কোনো গার্লফ্রেন্ড নাই। সিদ্দিক বলে, না রে দোস্ত, এসব বলিস না, যদি সত্যি কিছু থাকে তাহলে কি করবি তুই? খালেদ আবারও হাসে, বলে বিয়ে করব সেই অশরীরী মেয়েটাকে। একথা শুনে সিফাত ও আমি মুচকি হাসি। সেই দিনের আড্ডা শেষ হলে যে যার বাড়িতে চলে আসি। আমি খালেদের বাড়িতে গিয়েছি। আজ রাতটা আমি তাদের বাড়িতে থাকব। রাতে ঘুমিয়ে হঠাৎ আমার কানে আসে একটা মেয়েলি কণ্ঠ ভেসে। কান পেতে শুনি মেয়েলি কণ্ঠটি খালেদকে নাম ধরে ডাকছে। এ কি, এত রাতে একটি মেয়ে বাহিরে, তাও আবার সমানে খালেদের নাম ধরে ডাকছে। আমি ভাবছি কি করা যায়, গিয়ে দেখবো নাকি কে ডাকছে? না, যাওয়াটা ঠিক হবে না। এত রাতে যাওয়া ঠিক হবে কি? এসব ভেবে চিন্তা করছিলাম। আচ্ছা, গিয়ে দেখি কে ডাকছে। দরজা খুলে দেখি বাইরে প্রচন্ড অন্ধকার। চারিদিকে অন্ধকারের জন্য ভালোভাবে দেখাই যাচ্ছে না। হঠাৎই আমি দেখি একটা কালো অবয়বের মতো কি যেন পাশের জঙ্গল থেকে বেরিয়ে সামনের পুকুরের পাড়ের দিকে গেল। আমি আর দেরি না করে পিছু নিলাম, যে দেখি কি ছিল সেই অবয়বটি। সামনে এগিয়ে আমি দেখতে পাই পুকুর পাড়ে খালেদ দাঁড়িয়ে আছে। সে পুকুরের পানিতে তাকিয়ে আছে। পাশের একটি কদম গাছের আড়ালে লুকিয়ে আছে, সব দেখছি। আমি দেখি খালেদ পুকুরের পানিতে যে জায়গায় তাকিয়ে আছে সেখানে একটি মেয়ে। মেয়েটি খুবই সুন্দরী, দেখলেই কেমন যেন মায়া লাগে। মেয়েটি বারবার বলছে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে। মেয়েটি মাছ পুকুরে ডুবে যাওয়ার উপক্রম।
খালেদ দেখছে মেয়েটিকে। খালেদ মেয়েটির দিক থেকে চোখ সরাতে পারছে না। মেয়েটির চিৎকার শুনে খালেদ পুকুরের পানিতে লাফ দেয়। খালেদ অন্ধকার পুকুরে সাঁতরে সাঁতরে মেয়েটির কাছে যেতে থাকে। তখনই মেয়েটি একটা ভয়ানক ডাইনির রূপ ধারণ করে। দেখতে কি বিভৎস তার ভয়ানক! খালেদ একবারে কাছে গিয়ে দেখে এটা তো মেয়ে না, ভয়ানক একটি অশরীরী। হঠাৎই আমি আমার ঘাড়ের কারো স্পর্শ পেয়ে আটকে উঠি। ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখলাম খালেদ আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি এটা দেখে খুবই ভয় পাই। খালেদ এখানে, তাহলে পুকুরে ওইটা কি? এটা ভেবে পুকুরে তাকিয়ে দেখি পুকুরের পানিতে কেউ নেই। কিছুক্ষণ আগেও যে পুকুরটির পানি নড়াচড়া করছিল, আর এখন নিমিষেই পানি নড়াচড়া বন্ধ হয়ে গেল। আমার সাথে ঘটছে কি এসব? খালেদকে আমি সবকিছুই খুলে বলি। খালেদ আমার মুখ থেকে এসব শুনে অদ্ভুতভাবে হাসে। আমি বলি, দেখ, এখন হাসির সময় না। হঠাৎ আমি রুমের ভেতরে কারো চিৎকারের আওয়াজ শুনি। তাড়াতাড়ি রুমে গিয়ে দেখি রুমের মধ্যে খালেদ বসে আছে। আমি তখন খুবই ভয় পেয়ে যাই। খালেদ ঘরে থাকলে, তাহলে আমি যার সাথে এতক্ষণ গল্প করছিলাম, তাহলে সে কে? আমি ঘরে এসে খালেদকে সবকিছু খুলে বললাম। খালেদ বলল সে নাকি স্বপ্ন দেখেছে। স্বপ্নটা নাকি খুবই ভয়ানক ছিল, তাই সে স্বপ্ন দেখে ভয়ে চিৎকার করে দেয়। আমি বললাম, তুই কি স্বপ্ন দেখেছিস? খালেদ বলে সে নাকি ঘুমের মধ্যে কারো ডাক শোনে। সে উঠে দরজা খুলে দেখে বাইরে কে যেন তাকে ডাকছে। তারপর খেয়াল করে যে মেয়ে কণ্ঠে তাকে কেউ ডাকছে। তারপর সে ডাকটি ফলো করতে করতে পুকুর পর্যন্ত যায়। গিয়ে দেখে পুকুরের মাঝখানে সুন্দর একটি মেয়ে পানিতে ডুবে যাচ্ছে। সেটি তাকে বাঁচাও বাঁচাও বলে ডাকছে। আমি ভাবলাম, তাকে বললাম, আরে সেম ঘটনা তো আমার সাথেও ঘটেছে। কিছুক্ষণের মধ্যে সিফাত ও সিদ্দিক কল এলো। এত রাতে তারাও নাকি একই স্বপ্ন দেখেছে। পরদিন সকালে আমরা সবাই একসাথে বসে গল্প করছি। আচ্ছা দোস্ত, রোকনকে দেখছি না, কয়েকদিন যাবৎ রোকনের কোনো খোঁজও পাচ্ছি না। খালেদ বলে, হয়তো সুন্দরী গার্লফ্রেন্ড পেয়ে আমাদেরকে ভুলে গেছে। হতে পারে সুন্দরী মেয়েটাকে নিয়ে সময় কাটাচ্ছে। এ কথা বলে আমরা চারজন হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের ভেতরে পরিত্যক্ত পুরনো কুয়োর পাশে এসে দাঁড়াই। রোকন তো এমন ছিল না, সে প্রতিদিনই আমাদের সাথে যোগাযোগ রাখত। আজ তাহলে কি হলো তার? আমি বলি, এক কাজ কর, তার বাড়িতে কল দে, তাহলেই তো হয়। রোকনের ফোন নাম্বার তো বন্ধ। তার বাড়িতে কল দিলে বলে 2 দিন যাবৎ হলো রোকন নাকি বাড়িতে আসে না, হয়তো কোথাও ঘুরতে গেছে। তখন সবাই ভাবে কোথাও গেলে তো আমাদের জানাতো। তখন সবার নাকে একটা গন্ধ আসে। কোনো কিছু পচে গেলে যেমন পচা মাংসের মতো গন্ধ আসে, ঠিক তেমনই গন্ধ আসছে। আমি সবাইকে বলি, আচ্ছা তোরা কি এখানে কোনো গন্ধ পাচ্ছিস? তারা বলে না তো, তবে সিদ্দিক বলে গন্ধটা নাকি সে পাচ্ছে। আমি বললাম, আরে গন্ধটা তো এদিক থেকেই আসছে। আমি সহ সবাই সেদিকে যেতে লাগলাম। কিছুক্ষণ পর সবাই বলে, হ্যাঁ গন্ধটা নাকি তাও পাচ্ছে। হাঁটতে হাঁটতে জঙ্গলের একেবারে মাঝখানে চলে আসলাম আমরা। বাহিরে রোদ থাকলেও জঙ্গলটিতে সূর্যের আলো তেমন পৌঁছায় না, তাই জঙ্গলের ভেতরটা খুবই অন্ধকার। গন্ধটা এতটাই বেশি এখানে যে এখানে টেকা যাচ্ছে না। হঠাৎই আমার চোখ যায় কুয়োর পাশে কি যেন পড়ে আছে। কাছে যেতেই সবাই দেখি সেখানে একটি ফুল ও কিছু কাগজের টুকরো পড়ে আছে। সেখানে গেলেই সামনে সেই পরিত্যক্ত কুয়োটি। সবাই কাগজের লেখাগুলো পড়ছে। আমি কুয়োর ভেতরে উকি দিয়ে আটকে উঠি ও ভয় পেয়ে যাই খুব। দেখি কুয়োর ভেতরে কিছু একটা পড়ে আছে। সবাইকে ডাক দিলে তারাও এসে দেখে। সবাই বলতে থাকে, আরে এটা তো একটা লাশ। তাহলে এতক্ষণে এই লাশের গন্ধই পাচ্ছিলাম আমরা। আমরা ভালো করে খেয়াল করে দেখি, যা দেখে আমরা সবাই ভয় পেয়ে যাই ও সবারই মন খারাপ হয়ে যায়। লাশটি আর কারো নয়, লাশটি রোকনের। সবাই আমরা ভাবতে লাগলাম, রোকন এখানে কিভাবে মরল? সবাইকে রোকনের মৃত্যুর খবর জানালে হয়তো ঝামেলায় পড়তে পারে। সবাই ভাববে হয়তো রোকনকে আমরাই মেরেছি। তাই আমরা ঠিক করলাম আমরা রোকনের দাফন করব, কিন্তু তার আগে তো কুয়ো থেকে লাশটি তুলতে হবে। কেউ আর ভয়ে কুয়োর ভেতরে নামতে চায় না। এরপর আমিও সিফাত নামি কুয়োর ভেতরে নেমে আমাদের খুবই ভয় লাগছে। মনে হচ্ছে এই কুয়োর ভেতরে কিছু একটা আছে, মানে কুয়োর ভেতরে কিছু একটা আছে যে সেটা আমি বেশ ভালো করে টের পাচ্ছি। একসময় সিফাত ও আমি কুয়োর ভেতরে নামি। খুবই ভয় লাগছে। এই দুপুরবেলাও গা কেমন যেন ঝিমঝিম করছে। রোকনের লাশটি কিছুটা পচে গিয়েছে।
আমি ও সিফাত ভয়ে ভয়ে লাশটিকে উপরে তুললাম। সিদ্দিক ও খালেদ আমাদের সাহায্য করলো। রোকনের লাশ দেখে আমরা সবাই খুবই কষ্ট পাই। এখন যদি এই লাশ রোকনের পরিবারের কাছে পৌঁছে দিই, তারা তো আমাদেরই উল্টো ফাঁসিয়ে দেবে। তাই আমরা করলাম কি, সিফাতের বাড়ি থেকে কোদাল নিয়ে কবর খুঁড়তে লাগলাম। একসময় ইসলামী রীতিনীতি অনুযায়ী রোকনকে আমরা দাফন করি। কবরটি ঠিক কুয়োর পাশেই। আমি সহ সব বন্ধুরাই মন খারাপ করলো। এত হাসি খুশি রোকন যে কিনা আজ আমাদের মাঝে নেই, ভাবতেই খারাপ লাগছে আমাদের। বুকটা ফেটে কান্না আসছে। সবাই ভাবতেছি রোকনকে মারলো কে। আমি ভাবলাম রোকনের গার্লফ্রেন্ড কোথায়, তাকে তো দেখা যাচ্ছে না। বেচারি রোকনের এরূপ অবস্থা হয়েছে জানলে কতটা ভেঙে পড়বে। সবাই মিলে কথা বলছি আমরা। আচ্ছা, এই মৃত্যুর পেছনে কার হাত থাকতে পারে বলে মনে হয়? কেউই কিছু বলতে পারে না। সবাই যার যার মতো বাড়ি ফিরে চলে যাই। আমি রাস্তার পাশে ব্রিজের উপর বসে আছি। হঠাৎই সিফাতের কল আসে। রিসিভ করতেই ওপাশ থেকে সিফাত বলে তার বাড়িতে নাকি পুলিশ গিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তোর ওখানে কি পুলিশ গিয়েছে? আমি বলি কোথায়, না তো। আমি কিছু বুঝেই উঠতে পারছি না। বাড়ি চলে আসি। মনের মধ্যে এক আতঙ্ক কাজ করছে। এই বুঝি বাড়িতে পুলিশ আসবে। আমাদের বাড়িতে কোনো পুলিশ আসে না। রাতের বেলা প্রতিদিনের মতো খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। গভীর রাতে আমি ঘুমিয়ে আছি। হঠাৎই আমার ঘুম ভাঙে সিফাতের ডাক শুনে। সিফাত আমাকে ডাকছে। দরজা খুলে দেখি সাথে খালেদ ও সিদ্দিক আছে। আমি বলি, তোরা এত রাতে? সিফাত বলে, তারা সবাই নাকি একটা ভয়ানক স্বপ্ন দেখেছে। আশ্চর্যের বিষয় হলো সবাই নাকি একই স্বপ্ন দেখেছে। তাদের কথা শুনে আমি অবাক হই। কোথায়? আমি তো কোনো স্বপ্ন দেখিনি। তারা বলছে পুলিশ নাকি জেনে গেছে যে রোকনের লাশটি কোথায় রাখা আছে। আমি বললাম, কি বলিস তোরা এসব? তারা বলে কাল সকালেই পুলিশ সেখানে যাবে। যদি লাশটি সেখানে পাই তবে কি হতে পারে তা কি তোদের ধারণা আছে? খালেদ বলে, তাই লাশটা আজকের মধ্যে সেখান থেকে সরিয়ে ফেলতে হবে। যেই ভাবা সেই কাজ। আমরা সবাই সেখানে যাই। গিয়ে যা দেখি তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা সবাই দেখি আমরা রোকনের লাশটি যেখানে মাটি চাপা দিয়েছিলাম সেখানে রোকনের লাশটি নেই। আশ্চর্য, তাহলে লাশটি গেল কোথায়? অনেক খোঁজাখুঁজির পর লাশটি না পেয়ে আমরা রাতের অন্ধকারে সবাই মাটিতে বসে পড়ি। এখন কি করা যায়? লাশটি তো এখানেই ছিল, তাহলে লাশটি গায়েব হলো কিভাবে? কেউ জানে না এর উত্তর। হঠাৎ আমার চোখ যায় সেই পরিত্যক্ত পুরনো কুয়োর দিকে। আমি দেখি কুয়োর মধ্যে উপরের দিকে কি যেন ভেসে আছে। দেখা যাচ্ছে কিছুটা কুয়োর পানিতে ভেসে আছে। আমি প্রথমে ভয় পেলেও পরবর্তীতে যাতে কেউ ভয় না পায় সেজন্য আমি কাউকে কিছু বলি না। আমি দেখি সেই মেয়েটি মানে রোকনের সেই সুন্দরী গার্লফ্রেন্ডটি সেখানে বসে আছে। আমি দেখে প্রথমে ভয় পেয়ে যাই। এত রাতে সেই মেয়েটি এখানে কি করে? খালেদকে বলতেই সে চমকে যায়। সেদিন খালেদ এই মেয়েটিকে দেখে তার দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়েছিল। আজ সে বলেই ফেলে, ডাইনি, তুই আমাদের বন্ধুকে মেরেছিস। তুই ডাইনি, কি ক্ষতি করেছিল ও? কেন মারলি তাকে? মুহূর্তের মধ্যেই সেখানে পরিবেশ বদলে যায়। মেয়েটি সেই কুয়োতে লাফিয়ে পড়ে। আমি সত্যি ভয় পেয়ে যাই ও অনেকটা অবাক হয়ে যাই। সিদ্দিক তো ভয়ে কাঁপছে আর বলছে, আমার কিছু করো না, আমি কিছু করিনি। সবাই দৌড়ে সেই পরিত্যক্ত কুয়োর কাছে যায়। গিয়ে কুয়োর ভিতরে উকি দেয়। মেয়েটি সেই কুয়োর ভিতরে নেই, পানিতে কি যেন ভাসছে। ভালো করে খেয়াল করলে দেখি রোকনের লাশটি আবারও কুয়োর পানিতে ভাসছে। সিফাত, সিদ্দিক, খালেদ ও আমি সবাই ভয় পাই। কে কে কি করবে কিছুই বুঝতে পারছে না। আমরা দেখি কুয়োর ভেতরে কেউ নেই, তবুও ভেতর থেকে মেয়েটির ভয়ানক চিৎকার ভেসে আসছে। খুবই ভয়ানক সেই চিৎকার। কখনো চিৎকার আওয়াজ, আবার কখনো কান্নার আওয়াজ আসছে সেই কুয়োর ভেতর থেকে। আমিও খুব ভয় পেয়ে যাই। আমরা সবাই বলতে থাকি, শয়তান, তুই কে? কি চাস? কেন মারলি আমাদের বন্ধুকে? কুয়োর ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। চারিদিকে অন্ধকার ছেয়ে আছে, কোথাও কিছু দেখা যাচ্ছে না। জঙ্গলের ভেতরে এত বেশি বাতাস বইছে, অথচ আশেপাশে সব গাছ নড়ছে না। মানে ঝড়ো বাতাসটি শুধু জঙ্গলটির উপরেই ছিল। হঠাৎই আমাদের সবার সামনে সেই পুরনো কুয়ো থেকে ভয়ানক এক অশরীরী খারাপ আত্মা উঠে এলো। সেই আত্মাটি এতটাই বীভৎস ছিল, আমি খুবই ভয় পেয়ে যাই। ভয় পেয়ে চিৎকার করতে থাকি। সিদ্দিক তো ভয়ে দৌড়ে অন্ধকারে কোথায় যেন মিশে গেল। এখন আমরা তিনজন
খালেদ, সিফাত ও আমি। আমাদের কোনো কিছু বুঝে ওঠার আগেই দেখি সেই অশরীরটি ভয়ানকভাবে হাসছে। সেই হাসিতে আমরা আরো বেশি ভয় পেয়ে যাই। এখন আর খারাপ সেই ভয়ানক আত্মাটিকে কোনো দিক থেকে মেয়েই মনে হচ্ছে না। ভয়ানক আত্মাটি শূন্যে ভাসছে। পুরো জঙ্গলটি ভয়ানক এক পরিবেশে পরিণত হয়েছে। আমরা কিছু বুঝে ওঠার আগেই সেই খারাপ বিভৎস দেখতে আত্মাটি আমাদের দিকেই ধেয়ে আসছে আর ভয়ানক হাসি দিচ্ছে। সিফাত দৌড়ে আসে, আমি তার পিছনে দৌড়াচ্ছি। আমার পিছনে ছিল খালেদ। এত রাতে যে আমাদের জন্য এত ভয়ানক কিছু অপেক্ষা করছিল, এটা জানলে কখনোই এত রাতে এই কুয়োর কাছে আসতাম না আমরা। এসব ভাবতে ভাবতে তিনজনেই দৌড়াচ্ছি। হঠাৎ আমার পিছনে খালেদের চিৎকার শুনতে পাই। খালেদ বারবার বলছে, বাঁচাও, বাঁচাও। আমি ভয়ে পিছনে তাকাতে পারিনি। প্রাণের ভয়ে সামনের দিকে দৌড়াতে থাকি। সিফাত ও আমি দৌড়ে পাশের এলাকায় একটা মসজিদের কাছে চলে আসি। পেছনে ফিরে তাকিয়ে দেখি ভয়ানক সেই আত্মাটি আমাদের দিকেই আসছে। আমি খুবই ভয় পাচ্ছি, সমানে আল্লাহর নাম নিচ্ছি। সিফাত দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে। দেখি খারাপ আত্মাটি আমাদের খুব কাছেই চলে এসেছে। আমরা মসজিদে আছি দেখে সেটি চলে যাই। হাঁপ ছেড়ে বাঁচি দুজনে। ভাবছি হয়তো খালেদকে মেরে ফেলেছে। মসজিদ থেকে বের হতে দেখি রোকনের সেই গার্লফ্রেন্ডটি পাশের একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে। আমি বিষয়টা বুঝতে পারি ও সেদিকে না গিয়ে সোজা আমার বাড়ির দিকে চলে আসি। পেছনে ফিরে তাকিয়ে দেখি সিফাত নেই। সিফাতকে খুঁজতে খুঁজতে আমি আবার আমাদের শেওড়া গাছ পর্যন্ত যাই। দেখি সিফাতকে সেই খারাপ ভয়ানক দেখতে মেয়েটি ঘাড় মোটকে দিয়েছে। এখন শুধু আমি আছি। আমি ভয়ে চিৎকার দিয়ে ঘরে প্রবেশ করি, দরজা লাগিয়ে বিছানাতে বসে পড়ি। হঠাৎই দরজায় প্রচন্ডভাবে কে যেন নক করছে। আমি খুবই ভয় পেয়ে যাই। দরজা খুলবো না, সাহস পাচ্ছি না। হঠাৎই শুনি সিদ্দিক বলছে, দরজাটা খোল। আমি ভাবলাম সিদ্দিক তো কুয়োর পাশ থেকে কোথায় যেন দৌড়ে পালিয়েছে। সে এতক্ষণ পর কোথা থেকে এলো?